বিচার বিভাগের আলাদা সচিবালয়ের যাত্রা শুরু সচিব হিসেবে আপাতত দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে আইনজীবীরা বলেছেন যে খবরদারি ও দলবাজি মুক্ত হবে বিচার বিভাগ। এতদিন কি বিচার বিভাগে খবরদারি ও দলবাজি চলতো? না, আসলে বাস্তব কথা হচ্ছে যে আমাদের যে মাদ্দার হোসেন মামলার যে রায়, এর বাইরেও আমাদের সংবিধানে স্বতন্ত্র বিচার বিভাগের যে আকাঙ্ক্ষা এবং যে স্পিরিট, সেটা তো আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি সেগুলো বাস্তবে রূপ নেয়নি। এবং সত্যি কথা বলতে কি, রাজনৈতিক সরকারগুলোর সময় আমরা সব সময় দেখেছি বিচার বিভাগের উপর একটা নিয়ন্ত্রণ দেখার চেষ্টা করেছে। এটা তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি সেই বিবেচনায় যদি বলে থাকি যে রিপোর্টে যে উল্লেখ করা আছে যে আমাদের আসলে যে স্বাধীনতা আমরা চেয়েছি বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করা, সেটা তো আসলে হয়নি। তবে এখন যেটা হয়েছে যে আজকে গতকাল যে অধ্যাদেশ জারি হয়েছে স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা তো একটা বিরাট বড় বাংলাদেশের মাইল ফলক। আমি আপনার এই কথার শুরুতেই আমি যেটুকু বলতে চাই যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন স্বতন্ত্র সচিবালয় করার মাধ্যমে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করা, বিশেষ করে মাদ্দার হোসেন মামলার রায়ের আলোকে। দ্বিতীয়ত আমি আরো ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, তিনিও কিন্তু কদিন আগে আমাদের হাতে আসলে সময়গুলো কম থাকে, আপনার কাছে জানার অনেক কিছুই আছে আমার। নির্বাহী বিভাগের সচিবালয়ে তো অনেক ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়, এ থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় কেন আলাদা হবে? না, এখানে এই জন্যই তো আমি বললাম, দেখেন আমাদের সংবিধান, কিন্তু সংবিধানে আমাদের রাষ্ট্রের যে তিনটি অর্গান, অর্থাৎ নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ, তিনটি বিভাগের কিন্তু স্বতন্ত্রভাবে কাজ করার কথা, কেউ কারোর প্রতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন না। আর বিচার বিভাগ তো হচ্ছে এই অর্গানগুলোর মধ্যে সেই অর্গান যেখানে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের যে কোনো কার্যক্রম কিংবা অ্যাকশনকে তারা তদারকি করবে, রিভিউ করবে, আইনগতভাবে পর্যালোচনা করবে। সুতরাং বিচার বিভাগ তো একটা স্বাধীন থাকতেই হবে। আর যে কোনো গণতান্ত্রিক উন্নত দেশের বিচার বিভাগ স্বাধীন হবে, এটাই হচ্ছে প্রত্যাশিত। এখন যেটা হয়েছে, এছাড়া আমাদের খেয়াল করে দেখেন আমাদের সংবিধানের 22 অনুচ্ছেদ, 109 অনুচ্ছেদ এবং সংবিধানের 116 অনুচ্ছেদ, সেখানে কিন্তু স্বতন্ত্র স্বাধীন বিচার বিভাগের কথা বলা আছে। এবং এর বাইরে অতিরিক্ত আছে আমাদের মাদ্দার হোসেন মামলার রায়। কিন্তু সেটা করার ক্ষেত্রে যে সমস্ত বাধা ছিল, আমি মনে করি যে গতকাল 30 নভেম্বর 2025 তারিখে বাংলাদেশে একটা ঐতিহাসিকভাবে যে অধ্যাদেশ জারি হয়েছে, সেই অধ্যাদেশ জারির মাধ্যমে আমাদের স্বতন্ত্র বিচার বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতা, প্রভাবমুক্ত বিচার বিভাগ, রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ, সবচেয়ে বড় কথা আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের মধ্যেকার যে দ্বৈত শাসন, যেটা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, সেটার অবসান ঘটবে। এখানে প্রধান বিচারপতির একটা আর্থিক সক্ষমতা দেওয়া হয়েছে, 50 কোটি টাকা পর্যন্ত নেই। নির্বাহী বিভাগের অন্যান্য সচিবালয়ে তো অনেক ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়, এখানে যে হবে না তার কোনো আসলে নিশ্চয়তা রয়েছে কি? না, আমি এই কথা নিশ্চয়তা দেওয়ার মতো অবস্থা এখন আসি নাই, কারণ আমরা তো বাংলাদেশে এমন একটা পর্যায়ে বসবাস করি যেখানে কোনো প্রতিষ্ঠান শুরুতে আমরা যে আশা নিয়ে করি, পরবর্তী তার কার্যক্রমের ক্ষেত্রে আমরা সেমনটি আশাহত হই। তো আমি এক্ষেত্রে আপনার সাথে সতর্কভাবে এতটুকু বলতে পারি, আমি প্রত্যাশার জায়গা থেকে বলতে পারি যে দেখেন, এগুলো নির্ভর করে অনেকগুলো কাজের উপরে। তার মধ্যে প্রথম নির্ভর করে যিনি দায়িত্বটা পালন করবেন, যিনি এক্সিকিউট করবেন, তার সততা, তার কর্মদক্ষতা এবং দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, প্রশাসনের প্রতি, বিচার বিভাগের প্রতি তার কমিটমেন্ট কতটুকু, তার উপর নির্ভর করবে। এটা হচ্ছে একটা। বিচার প্রশাসনে কর্মরত সমস্ত কর্মকর্তা কর্মচারীদের নির্ভর করে, আইনজীবীদের সহযোগিতা নির্ভর করবে, রাজনৈতিক সরকারের সহযোগিতা নির্ভর করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশটি করে দিলে অনেকের মধ্যে এই প্রশ্ন আছে যে যদি কোনো কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে কোনো রাজনৈতিক সরকার আসে, তাহলে এই ধারাটা অব্যাহত রাখবে কিনা, এমন একটা আশঙ্কাও কিন্তু কেউ কেউ করছেন। আমি শুধুমাত্র সেক্ষেত্রে বলতে চাই, আমার ছোট্ট একটা পরামর্শ আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমাদের সংবিধানে কিন্তু অন্যান্য সচিবালয়ের কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি আছে। তা আজকে গেজেটের মাধ্যমে, আজকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেটের মাধ্যমে যে অধ্যাদেশটি চালু করা হলো, আমি মনে করি এটাকে এই সচিবালয়টাকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদের মধ্যে একটা সংশোধনী এনে এই সুপ্রিম কোর্ট সচিবালয়টাকে একটা স্বতন্ত্র সচিবালয় হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া গেলে পরবর্তী অনেক মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তারাও অনেক ক্ষেত্রে তো স্বেচ্ছাচার হয়ে ওঠেন, বিচার বিভাগের জবাবদিহি নিশ্চিত করবে কে?
দেখুন, বিচার বিভাগের এটা মূল কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে যে কোনো রাষ্ট্র কিভাবে চলবে, একটা বিচার বিভাগ স্বাধীন থাকবে কিনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিনা, মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে কিনা, এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। আমরা তো এমন একটি সরকার চাই যে সরকার জনবান্ধবভাবে মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করবে, সুশাসন সুনিশ্চিত করবে, দেশে দুর্নীতি থাকবে না, ঘুষ দুর্নীতি থাকবে না, ন্যায়নিষ্ঠ ব্যক্তিদেরকে বিচার কার্যে নিযুক্ত করবে, রাজনৈতিকভাবে দলীয় বিবেচনায় কোনো ব্যক্তিকে নিযুক্ত করবে না, তার পোস্টিং তার প্রমোশনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা হবে না, তার বিবেচনা হবে তার মেধা, তার সততা, তার যোগ্যতা। এই যে বেসিক কতগুলো জিনিস যদি আমরা সুনিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে আশঙ্কা আপনি বলছেন, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমাদের যে সমস্ত ঘুণে ধরা পচা যে সমস্ত, কিন্তু বারবারই বলা হয়, সরকারের তরফ থেকেও বলা হয়, কিন্তু আসলে কি এইসব দেখা যায়? না, আপনি যেটা বলছেন আমি তো বলছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের চরম ব্যর্থতা, আমাদের হতাশাজনক ইন্ডিকেটর, সমস্ত কিছু থেকেই তো আপনি আজকে এই কথা আশঙ্কা করছেন। এই আশঙ্কা আমি একেবারে, রায় বা আদালত নিয়ে সমালোচনা করলেই অবমাননার অভিযোগ ওঠে, তাহলে সুপ্রিম কোর্ট সচিবালয়ে দুর্নীতি খুঁজলেও কি অবমাননা হবে? অবশ্যই না, অবশ্যই হবে না। একটা কথা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, আদালত অবমাননা করার জন্য প্রথম কথা হচ্ছে আপনি যদি সত্য উদ্ঘাটন করেন তাহলে কিন্তু আদালত অবমাননা হয় না। আদালত অবমাননা তখনই হবে যদি কোনো কারণে একজন ব্যক্তি বিচারপতি সম্পর্কে যদি আপনি কখনো এমন কোনো লিখেন, এমন কথা প্রকাশ করেন যেটা সত্য না, তাহলে সত্য না, সেক্ষেত্রে আদালত অবমাননা, সেটা ফৌজদারি অপরাধ। আমি বলছি যদি আপনি কেউ যেন আপনি যদি সংগঠিতভাবে যদি কোনো কারণে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি বিচার প্রশাসনকে করেন, এই সচিবালয়কে করেন, কোনো কর্মকর্তাকে বলেন, আমি তো সেক্ষেত্রে আদালত অবমাননার কোনো সুযোগ নেই। আদালত অবমাননা হতে পারে। জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।